একটা সাধারণ মধ্যবিত্ত দম্পতি যাদের জীবনে ছিল শুধু টাকার অভাব আর প্রতিদিনের ঝগড়া, কিন্তু এক রাতে তাদের বাড়িতে হঠাৎ মারা যায় এক রহস্যময় লোক, আর তার ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে আসে 10 কোটি টাকা। প্রথমে তারা ভেবেছিল এটা ঈশ্বরের দেওয়া সুযোগ, কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারে এই টাকার সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। কারণ যেই টাকা যারই হাতে গেছে তার জীবনে নেমে এসেছে মৃত্যু আর বিপদ। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত এই টাকার আসল মালিক কে? আর সেই দম্পতি কি এই টাকার জন্য নিজেদের জীবন বাঁচাতে পারবে? সেটাই দেখব আজকের মুভি ভাগ্যলক্ষ্মীর গল্পে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। গল্পের শুরুতে আমরা দেখি সত্য আর কবিতা নামের এক দম্পতি জঙ্গলের ভেতরে একটি গর্তের পাশে দাঁড়িয়ে আছে। কবিতা জিজ্ঞাসা করে, কি হলো, থেমে গেলে কেন? তখন সত্য বলে, কিছু না, একটু দাঁড়িয়ে শ্বাস নিচ্ছি। এমন কাজ তো জীবনে প্রথমবারই করছি, সবকিছু মাথায় নেওয়ার চেষ্টা করছি। তখন কবিতা ভয় পেয়ে বলে, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে শুধু জেল বা ফাঁসি না, ওরা আমাদেরকে মেরেই ফেলবে, তাড়াতাড়ি কাজ শেষ করো। এরপর তারা লাল রঙের একটা ট্রলি ব্যাগ সেই গর্তে ফেলে উপরে মাটি দিয়ে চাপা দেয়। এরপর গল্প কয়েকদিন আগের সময়ে চলে যায়। আমরা দেখি কবিতা রান্নাঘরে খুব সুন্দর করে ডিম আর ব্রেড ভেজে নাস্তা বানাচ্ছে, কিন্তু সত্য খেতে বসে বিরক্ত হয়ে বলে, প্রতিদিন একই ডিম ব্রেড খাওয়াও, অন্য কিছু বানাতে পারো না? তখন কবিতা বলে, আমাদের কাজের মহিলা ছুটি থেকে না ফেরা পর্যন্ত এটাই খেতে হবে। তুমি তো জানো রান্নাঘরে কত গরম লাগে। আমি বলি একটা টোস্টার কিনে ফেলো, সাথে একটা নতুন ফ্যানও। সত্য তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, কি বলছো এসব? সবে তো ছেলেকে বোর্ডিং স্কুলে ভর্তি করাতে 5 লাখ টাকা খরচ করেছি, এখন টোস্টার আর ফ্যান কেনার টাকা কোথায়? কবিতা তখন অভিযোগের সুরে বলে, 7 বছর ধরে নিউজ পেপার এজেন্সিতে কাজ করছো, কাজ শুধু বাড়ছেই, কিন্তু বেতন তো বাড়ে না। সত্য বলে, তুমি তো সব জানো আজকাল চাকরির অবস্থা কেমন। যাই হোক, এরপর কবিতা বিষয় পাল্টে বলে, এসব বাদ দাও, আজ রাতে আমাদের ইন্দু আর তার স্বামীর সাথে ডিনারে যেতে হবে। এটা শুনে সত্য বিরক্ত হয়ে বলে, না না না, আমি কোথাও যেতে চাই না তাদের সাথে। ইন্দু স্বামী সব সময় নিজের টাকার বড়াই করে। তখন কবিতা তাকে খোঁচা মেরে বলে, তোমার কাছেও যদি টাকা থাকতো তাহলে তুমিও বড়াই করতে, কিন্তু তোমার তো বেতন বাড়ানোর কথা বলারও সাহস নেই। এরপর স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সাধারণ ঝগড়া হয় তাদের মাঝেও ঠিক তেমনটাই চলতে থাকে। তারপর সত্য অফিসে চলে যায়। অফিসে গিয়ে সত্য তার বসকে একটা বড় খবরের কথা জানায়। সে বলে, মিনিস্টার পার্থের সঙ্গে ড্রাগ মাফিয়াদের যোগাযোগ আছে। কিন্তু তার বস ভয় পেয়ে বলে, না না, এই খবর আমরা ছাপাতে পারবো না, মন্ত্রীর সাথে ঝামেলায় জড়িয়ে আমাদের নিউজ এজেন্সির ক্ষতি হবে। এর বদলে এমন কোনো সেন্সেশনাল খবর নিয়ে আসো যাতে মানুষ আমাদের পত্রিকা পড়ে। এরপর সত্য নিজের বেতন বাড়ানোর কথা তোলে। সে বলে, স্যার, আজকাল সবকিছুর দাম অনেক বেড়ে গেছে, অনেক দিন ধরে আমার বেতনও বাড়েনি। কিন্তু তার বস রেগে গিয়ে বলে, আজ এই কথা কেন বললে? আর কখনো বলবে না। প্রিন্ট মিডিয়ায় শুধু টাকা খরচ হয়, আয় হয় না। টাকা কামাতে চাইলে ডিজিটাল মিডিয়ায় যেতে পারতে, এখানে কেন আছো? এসব শুনে সত্য খুব মন খারাপ করে ফেলে। অন্যদিকে আমরা দেখি ইন্সপেক্টর অভি একটা ফাঁকা রাস্তায় নাকা চেকিং করছে। সেখানে সে একটা ট্রাক থামায়। ট্রাকে ছিল জাম্বো নামের একজন লোক, যার কাছে লাল রঙের একটা ট্রলি ব্যাগ ছিল। সেই ব্যাগে ছিল 10 কোটি টাকা, যা ড্রাগ চোরাচালান করে আয় করা হয়েছিল। ইন্সপেক্টর অভি জাম্বোকে ধরে নির্মমভাবে মারধর করতে থাকে এবং জানতে চায় দ্বিতীয় ট্রলি ব্যাগটা কোথায়, কারণ খবর এসেছিল ওই গাড়িতে মোট 20 কোটি টাকা ড্রাগের টাকা আছে, কিন্তু সেখানে মাত্র 10 কোটি টাকা পাওয়া গেছে। তাই অভির রাগে ওই লোকের প্রাইভেট পার্টে আগুন লাগিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুমকি দেয়। কিন্তু জাম্বো শুধু বলে, সত্যি বলছি স্যার, আমি জানি না দ্বিতীয় ব্যাগ কোথায়। এটা শুধু রানা ভাই আর মিনিস্টার পার্থই জানে, তাদের কথাতেই এই ব্যবসা চলে। এরপর অভির সিনিয়র অফিসার তাকে বোঝানোর চেষ্টা করে। তিনি বলেন, দেখো, 10 কোটি টাকা উদ্ধার করে তুমি সত্যিই বড় কাজ করেছো, কিন্তু মন্ত্রীর ব্যাপারে বেশি জড়িও না। রাজনীতি খুব খারাপ জিনিস। আমি অনেক ভালো অফিসারকে হারিয়েছি এভাবে। তোমার পিছনেও পরিবার আছে, আমি চাই না তারা অসহায় হয়ে যাক। কিন্তু অভি দৃঢ়ভাবে বলে, আমি পিছু হাঁটার মানুষ না, আর আমার পরিবারে চিন্তা করবেন না, আমি লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছি। তখন তার সিনিয়র রেগে গিয়ে বলে, যদি আমার কথা না শোনো তাহলে এরপর যা করবে ইউনিফর্ম ছাড়া করবে। আমি আমার বাকি অফিসারদের মৃত্যুর মুখে ঠেলে দিতে চাই না।
এরপর আমরা দেখি রাতে সত্য যখন ডিনারে যায় তখন ঠিক যেমনটা সে ভেবেছিল, ইন্দু আর তার স্বামী নিজেদের টাকার বড়াই শুরু করে দেয়। ইন্দু বলে, কবিতা, আমার লন্ডন ট্রিপের ছবিগুলো দেখেছো তো? কবিতা হেসে বলে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, খুব সুন্দর ছবি ছিল। এরপর ইন্দুর স্বামী গর্ব করে বলতে শুরু করে, দেখো সত্য, এই যুগে টাকা থাকাটা খুব জরুরি। আমি সঠিক সময়ে ব্যবসা শুরু করেছিলাম বলেই আজ আমার 3 তলা বিল্ডিং এর নিচে 30 জনেরও বেশি লয়ার কাজ করে। ইন্দুর স্বামী গর্ব করে বলতে থাকে, আমরা আমাদের ছেলেকে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠিয়েছি। সময় পেলেই আমি আর আমার স্ত্রী বিদেশে ঘুরতে যাই। এখনকার সময়ে হাসপাতালে ভর্তি হতে হলেও লাখ লাখ টাকা পানির মতো খরচ হয়ে যায়, তাই টাকা রোজগার করা খুবই জরুরি। আমি বলি কি, তুমিও নিজের প্রমোশনের দিকে একটু মন দাও। সত্য তখন অনেক চেষ্টা করে নিজের মন বোঝাতে। সে বলে, না না, টাকা এতটা জরুরি না, আসল জিনিস হলো ভালোবাসা। কিন্তু তর্কে সে শেষ পর্যন্ত হেরে যায়। ডিনারের পর সত্য আর কবিতা ক্যাব করে বাড়ি ফেরে, কিন্তু বাড়িতে পৌঁছে দেখা যায় ক্যাব ড্রাইভারের অনলাইন পেমেন্ট কাজ করছে না, আর তাদের কাছেও খুচরা টাকা নেই। তখন তারা কি করবে সেটা নিয়ে কথা বলছিল। এমন সময় সেখানে এক সুন্দরী মহিলা এসে সাহায্য করতে এগিয়ে আসে। মহিলাটি কোনো পার্টি থেকে ফিরছিল। তাকে দেখেই সত্য আর কবিতা চিনে ফেলে যে তিনি জনপ্রিয় সিরিয়াল ভাগ্যলক্ষ্মীর নায়িকা লক্ষ্মী। তারা খুব উত্তেজিত হয়ে বলে, আরে আমরা তো আপনার অনেক বড় ফ্যান। তখন লক্ষ্মী হেসে বলে, এখন তো আমরা প্রতিবেশী হয়ে গেলাম, প্রতিবেশীদের সাহায্য করতে আমার খুব ভালো লাগে। এরপর সে ক্যাব ড্রাইভারকে টাকা দিয়ে দেয় এবং সত্য ও কবিতার সঙ্গে ছবি তোলে। কিন্তু সেলফি তোলার সময় সত্য একটু বেশি কাছে গিয়ে দাঁড়ায়, যেটা কবিতার মোটেও ভালো লাগে না। বাড়িতে ঢোকার পর আবার তাদের ঝগড়া শুরু হয়ে যায়। কবিতা রাগ করে বলে, অনেক বেশি গা ঘেঁষাঘেঁষি করছিলে, তাই না? এদিকে তাদের ফ্ল্যাটে জানালার ঠিক নিচে এক বৃদ্ধ দাদু থাকতেন। প্রতি রাতে তিনি টেবিলে বসে রেডিওতে গান শুনে সময় কাটাতেন। কিন্তু সত্য আর কবিতার প্রতিদিনের ঝগড়াঝাটির শব্দ তার একদমই সহ্য হতো না। সেদিনও তিনি বিরক্ত হয়ে তাদের দরজায় নক করেন এবং বলেন, এটা কি ঝগড়া করার সময়? আমি নিচে যাচ্ছি, কিন্তু এবার যেন আর তোমাদের আওয়াজ না পাই, না হলে সোসাইটিতে অভিযোগ করে দেব। এরপর সত্য আর কবিতা ঝগড়া থামিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সত্য অফিসে গিয়ে দেখে তাদের পত্রিকায় মন্ত্রীর সঙ্গে এক নায়িকার প্রেমের খবর ছাপা হয়েছে। এটা দেখে সে রাগে ফেটে পড়ে এবং দ্রুত নিজের সিনিয়রের কাছে গিয়ে বলে, এটা কি আজে বাজে খবর? কাল আমি মন্ত্রীর ড্রাগ চোরাচালানের খবর দিলাম, সেটা ছাপলেন না, আর নায়িকার সঙ্গে সম্পর্কের খবর ছাপিয়ে দিলেন। এরপর সে রাগ করে বলে, আমি আর কাল থেকে কাজেই আসবো না, এই চাকরি আমি করতে চাই না। তখন তার বস ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, উপরের দিক থেকে এমনিতেই কিছু কর্মচারীকে বাদ দেওয়ার নির্দেশ এসেছিল, তুমি তো আমার কাজটাই সহজ করে দিলে, কাল থেকে আর অফিসে আসার দরকার নেই। চাকরি হারানোর পর সত্য পুরোপুরি ভেঙে পড়ে। সন্ধ্যায় সে এক বাড়ি গিয়ে মদ খেতে বসে। সেখানে তার পরিচয় হয় সায়ান নামের এক লোকের সঙ্গে। সায়ান নিজেকে সত্যের স্কুল জীবনের বন্ধু বলে পরিচয় দেয়। কিছুক্ষণ জীবন নিয়ে গল্প করার পর সায়ান বলে, আমি তো আমেরিকায় থাকি, ব্যবসার কাজে এখানে এসেছিলাম। সকালে আমার ফ্লাইট, তাই ভাবছিলাম একটু ড্রিঙ্ক করে কোনো এক হোটেলে বুকিং দিব, কিন্তু এখন যেহেতু তোমার সঙ্গে দেখা হয়ে গেছে, ভাবছি আজ রাতটা তোমার বাসাতেই কাটিয়ে দিই, এতে ভাবির সাথেও দেখা হয়ে যাবে। অবশ্য ভাবির কোনো সমস্যা হবে না তো? তখন সত্য নিজের গুরুত্ব দেখানোর জন্য বলে, আরে না না, সে কখনোই আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যায় না। আর এখানেই আমরা দেখতে পাই সায়ানের কাছেও একটা লাল রঙের ট্রলি ব্যাগ আছে। বাড়িতে ফিরে সত্য কবিতার সঙ্গে সায়ানের পরিচয় করিয়ে দেয়, কিন্তু কবিতা ভেতরে ভেতরে সত্যর এই কাজের জন্য খুব বিরক্ত হয়। যদিও সায়ানের সামনে সে কিছুই বলে না। তার রাগের কারণ ছিল সত্য না ভেবেই এক অচেনা মানুষকে বাড়িতে নিয়ে এসেছে। তবুও সে সায়ানের জন্য খাবার তৈরি করে এবং তাদের ছেলের ঘরে তাকে থাকতে দেয়, কারণ ছেলে বোর্ডিং স্কুলে যাওয়ার পর সেই ঘর খালি পড়েছিল। এরপর বেডরুমে গিয়ে কবিতা সত্যকে ভালোই বকাঝকা করে। সে বলে, প্রথম কথা, তুমি চাকরি ছেড়ে দিয়েছো, আর সেটা আমি তোমার মুখ থেকে নয়, সায়ানের মুখ থেকে জানলাম। তুমি আমাকে বললে না কেন? আর দ্বিতীয় কথা, তুমি না জেনে না বুঝে এক অচেনা লোককে বাড়িতে নিয়ে এলে, তুমি তাকে ঠিক মতো চিনোও না। সে শুধু বলল যে সে তোমার স্কুলমেট, আর তুমি সেটাই বিশ্বাস করে নিলে। তখন সত্য বিষয়টা হালকা করার চেষ্টা করে বলে, আরে যা হয়েছে হয়ে গেছে, যাই হোক, কাল সকালেই তো চলে যাবে, ওর ফ্লাইট আছে। তখন কবিতা রেখে বলে, আর যদি না যায়, যদি সকালে বলে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আর 2-3 দিন এখানেই থাকবে, তাহলে কান খুলে শুনে রাখো, আমি তোমাকে আর তোমার এই তথাকথিত বন্ধুকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব, কারণ আমি আমার বাড়িতে এসব আজে বাজে ব্যাপার সহ্য করব না।
কোনো মতে সত্য তার স্ত্রীকে শান্ত করে ঘুমাতে বলে, কিন্তু কিছুক্ষণ পর তারা হঠাৎ জোরে একটা শব্দ শুনতে পায়। শব্দ শুনে তারা দৌড়ে ছেলের ঘরে যায়, কিন্তু সেখানে সায়ানকে দেখতে পায় না। এরপর একটু সামনে এগোতেই এমন একটা দৃশ্য দেখে যে তারা হতবাক হয়ে যায়। ওয়াশরুমের ভেতরে সায়ান মেঝেতে পড়েছিল। তার হাতে একটা পাইপ বাঁধা ছিল, পাশে পড়েছিল একটা ইঞ্জেকশন। মুখ দিয়ে ফ্যানার মতো কিছু বের হচ্ছিল। সত্য তাকে ঝাঁকিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না, কারণ সায়ান ড্রাগ ওভারডোজে মারা গিয়েছিল। এটা দেখে সত্য আর কবিতা পুরোপুরি ভয় পেয়ে যায়। তারা আতঙ্কে ভাবতে থাকে, এখন আমাদের কি হবে? পুলিশ তো আমাদের কথা বিশ্বাসও করবে না। এরপর সত্য আর কবিতা সায়ানের লাশটা ওয়াশরুম থেকে বের করে বারান্দায় এনে রান্নাঘরের দরজার পাশে ঠেসে দিয়ে রাখে। তখন কবিতা ভয় পেয়ে বলে, দেখো, আমাদের পুলিশের কাছে সব সত্য বলে দেওয়া উচিত। লোকটা ড্রাগ নিত, ওভারডোজে মারা গেছে, এটাই বলবো। কিন্তু সত্যর সাথে সাথে বলে, পুলিশকে বোঝানো এত সহজ না, তারা হাজার রকম প্রশ্ন করবে, আর আমি তো এই লোকটার ব্যাপারে কিছুই জানি না। এদিকে স্বামী স্ত্রী দুজনেই দোটানায় পড়ে যায়। ঠিক তখনই হঠাৎ সায়ানের লাশটা পিছলে পড়ে যায়, আর পাশে রাখা ধারালো হাসুয়ায় তার কাঁধ লেগে যায়। সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে সত্য আর কবিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এখন তো পুরো ঘটনাটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। এখন পুলিশ সহজেই ভাববে তারা দুজন মিলে সায়ানকে খুন করেছে। অনেকক্ষণ চিন্তা আর আতঙ্কে থাকার পর তারা একটা সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক এই লাশ সরাতেই হবে। সিনেমায় যেমন দেখানো হয় লাশ ব্যাগে ভরে জঙ্গলে ফেলে দেওয়া হয়, তারাও ঠিক সেই পথই বেছে নেয়। কিন্তু তারা যখন সায়ানের ট্রলি ব্যাগ খুলে, তখন পুরোপুরি অবাক হয়ে যায়। পুরো ব্যাগ ভর্তি ছিল টাকার বান্ডিলে। এত টাকা দেখে তারা হতবাক হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি ডেঞ্জার রানা ইন্সপেক্টর বাক্সিকে নিজের বাড়িতে ডেকে এনে হারিয়ে যাওয়া 10 কোটি টাকার ব্যাগ নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু ইন্সপেক্টর বাক্সি বলে, আমি নিজেও খুব টেনশনে আছি। আমার সিনিয়র ইন্সপেক্টর অভি জাম্বোর কাছ থেকে শুধু 10 কোটি টাকা উদ্ধার করেছে, বাকি 10 কোটি কোথায় গেছে কেউ জানে না। তখন রানা বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট শিবানীর সঙ্গে তো দেখা করেছো, ও তো খুব ভালো বডি মাসাজ দিতে পারে, তোমার সব টেনশন দূর করে দেবে। এরপর শিবানী খুব আকর্ষণীয় ভঙ্গিতে গিয়ে বাক্সির পাশে বসে। বাক্সির লজ্জা পেতে থাকে, কিন্তু হঠাৎ করে শিবানী তার হাতে ছুরি দিয়ে আঘাত করে বসে। আসলে শিবানী দেখতে যত সুন্দর ততটাই ভয়ঙ্কর ছিল। এরপর রানা আর শিবানী মিলে মিনিস্টার পার্থর কাছে যায়। সেখানে রানা রাগে ফেটে পড়ে বলে, আমার 10 কোটি টাকা কোথায় গেল? তোমার পোষা কুকুর ইন্সপেক্টর বাক্সিও কিছু করতে পারছে না, তাকে রেখে কি লাভ? তখন মিনিস্টার পার্থ তাকে শান্ত করে বলে, টেনশন নিও না, খুব তাড়াতাড়ি সব খুঁজে বের হয়ে যাবে। এরপর আমরা দেখি রাস্তায় ইন্সপেক্টর অভির সঙ্গে বাক্সির দেখা হয়। অভি তখন বেশ নেশাগ্রস্ত ছিল, কিন্তু তবুও সে বাক্সিকে ঘুরিয়ে হুমকি দেয়, যদি তুমি এই ড্রাগ চোরাচালানের সঙ্গে কোনোভাবে জড়িত থাকো, তাহলে তোমাকেও জেলে ঢোকাতে আমি একবারও ভাববো না। এদিকে আমরা দেখি সত্য আর কবিতার অবস্থা খুব খারাপ। তারা ঘরের ভেতর ছড়িয়ে থাকার রক্ত পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। কবিতা মেঝে মুছছিল আর সত্য কাপড় দিয়ে জায়গাটা শুকাচ্ছিল। এরপর সত্য জানালার বাইরে হাত বাড়িয়ে কাপড়টা নিংড়ে জানালার গ্রিলে শুকাতে দেয়, কিন্তু সেই বুঝতেই পারেনি ঠিক সেই সময় নিচে বেঞ্চে সেই বৃদ্ধ দাদুটাই বসেছিলেন। কাপড় থেকে কয়েক ফোঁটা রক্ত তার টাক মাথায় গিয়ে পড়ে। দাদু রেগে গিয়ে দ্রুত উপরে উঠে সত্যদের দরজায় ধাক্কা দেয়। তখন সত্য আর কবিতা সায়ানের লাশ ব্যাগে ভরার চেষ্টা করছিল। ডোর বেল শুনে সত্য ভয় পেয়ে যায়, কাঁপতে কাঁপতে দরজা খুলে। কিন্তু দাদুর কথা শুনে সে একটু স্বস্তি পায়, কারণ দাদুর রক্তকে পানি ভেবেছিলেন। তিনি রাগ করে বলেন, উপর থেকে পানি ফেলছো কেন? কিছুক্ষণ বকাঝকা করার পর তিনি চলে যেতে থাকেন, তবে যাওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমাদের এসব কাজের জন্য কিন্তু একদিন সোসাইটিতে আমাকে অভিযোগ করতে হবে। দাদু চলে যাওয়ার পর সত্য আর কবিতা তাদের ছেলের বিছানার নিচ থেকে একটা ছোট ট্রাঙ্ক বের করে। সেখানে তাদের ছেলের ছোটবেলার জামা কাপড় রাখা ছিল, সেগুলো সরিয়ে তারা ট্রলি ব্যাগের সব টাকা সেই ট্রাঙ্কে ভরে রাখে। এরপর খালি ট্রলি ব্যাগের ভেতরে সায়ানের লাশ ঢুকিয়ে দেয়। তারপর বসে ভাবে কিভাবে এটা সরানো যায়। সত্য বলে, সূর্য ওঠার আগেই আমাদেরকে এটা থেকে মুক্তি পেতে হবে, কিন্তু সমস্যা হলো এত ভারী ট্রলি তারা মাথায় করে কোথাও নিতে পারবে না। তখন কবিতা বলে, গাড়িতে করে নিয়ে গেলে কেমন হয়? কিন্তু আবার চিন্তা হয়, অনেকদিন তো তারা নিজেদের গাড়ি ব্যবহারই করেনি, গাড়ি ঠিক মতো চলবে তো? আসলে তাদের গাড়ি থাকলেও পেট্রোল খরচ বাঁচানোর জন্য খুব কমই ব্যবহার করত, তাই সবসময় ক্যাবেই যাতায়াত করত।
এরপর কবিতা বিরক্ত হয়ে বলে, আমি তোমাকে কতবার বলেছিলাম ড্রাইভিং শিখতে, কিন্তু তুমি শোনোনি। এখন লাশ সরাতেও আমাকে গাড়ি চালাতে হবে, অনেক দিন ড্রাইভ করিনি, যদি কোথাও অ্যাক্সিডেন্ট করে বসি তাহলে কি হবে? তখন সত্য বলে, দেখো এখন এত চিন্তা করলে হবে না, যা করার দ্রুত করতে হবে। কিছুক্ষণ পর অনেক কষ্টে তারা ভারী ট্রলি ব্যাগটা নিয়ে বিল্ডিং এর নিচে নামে, কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় লক্ষ্মী সিরিয়ালের নায়িকা লক্ষ্মী সেখানে এক ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। তখন তাদের মনে হয় ছেলেটা হয়তো লক্ষ্মীর বয়ফ্রেন্ড। কবিতা আস্তে করে সত্যকে বলে, তুমি ব্যাগটা গাড়িতে রাখো, আমি ততক্ষণ লক্ষ্মীর সাথে কথা বলে ওকে একটু ব্যস্ত রাখি। কিন্তু ঠিক তখনই লক্ষ্মী নিজেই তাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আরে এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন? তখন তারা মিথ্যা বলে যে আসলে এটা কবিতার ভাইয়ের ট্রলি ব্যাগ, সে কাল বাইরে যাবে, তাই ব্যাগটা পৌঁছে দিতে যাচ্ছি। তখন লক্ষ্মী খুব আন্তরিকভাবে বলে, আপনারা চাইলে আমার গাড়িটা নিয়ে যেতে পারেন। কবিতা হাসি মুখে বলে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমাদের নিজেদের গাড়ি আছে, আমরা সেটাতেই চলে যাব। এরপর লক্ষ্মী বলে, ঠিক আছে, তবে যাওয়ার আগে আমার ফ্ল্যাটে একটু চলুন না, এক কাপ চা খেয়ে যাবেন। কবিতা তখন অজুহাত দেয়, না না, অনেক দেরি হয়ে যাবে। কিন্তু সত্য বলে, কবিতা তুমি গিয়ে চা খেয়ে আসো না, উনি এত করে বলছেন যখন, ততক্ষণে আমি ব্যাগটা গাড়িতে রেখে দিচ্ছি। কবিতা বুঝে যায় সত্য আসলে কি করতে চাইছে, তাই সে লক্ষ্মীর সাথে তার ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে গিয়ে লক্ষ্মী কবিতাকে চা দেয় এবং বলে, আপনি যাকে নিচে দেখলেন সে আমার বয়ফ্রেন্ড না, আসলে আমাদের সিরিয়ালের হিরোর সাথে আমি 3 বছর ধরে সম্পর্কে ছিলাম, কিন্তু এই মাসেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই এখন নিজেকে সামলানোর জন্য অন্য মানুষের সঙ্গে একটু মিশছি। তখন কবিতা বলে, তবে আজকাল আপনাকে সিরিয়ালে খুব কম দেখা যায়। তখন লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, গত মাসে মাত্র 10টা এপিসোডে ছিলাম, আর এবার তো মাত্র 3টায়। এত কম টাকা পাচ্ছি যে পেট্রোলের খরচও ঠিক মতো উঠছে না। এটা শুনে কবিতা অবাক হয়ে বলে, তাহলে এত সুন্দর ফ্ল্যাট, দামি গাড়ি আর রোজ পার্টি এসব কিভাবে ম্যানেজ করছেন? তখন লক্ষ্মী হালকা নেশাগ্রস্ত অবস্থায় হেসে বলে, আপনি কোন দুনিয়ায় আছেন? পৃথিবী কিভাবে চলে সেটা জানেন না নাকি? আসলে পার্টিতে লক্ষ্মী অনেক মদ খেয়ে ফেলেছিল, তাই সে আবেগপ্রবণ হয়ে বলতে থাকে, আপনি খুব ভালো মানুষ, আপনাকে আমার নিজের বোনের মতো লাগে। এইভাবে কথা বলতে বলতেই একসময় সে ঘুমিয়ে পড়ে। তখন কবিতা চুপচাপ তাকে রেখে বের হয়ে আসে। এরপর সত্য আর কবিতা গাড়ি নিয়ে রওনা হয়, কিন্তু মাঝপথে গিয়ে তাদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। তারা ভয় পেয়ে যায়, এত রাতে এখন কে সাহায্য করবে? ঠিক তখনই একটা পেট্রোলিং পুলিশের গাড়ি সেখানে এসে দাঁড়ায়। পুলিশ তাদের সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু সত্য আর কবিতা ভেতরে ভেতরে আতঙ্কে ছিল, কারণ যদি পুলিশ গাড়ি তল্লাশি করে তাহলে সব শেষ। তবে পুলিশের অন্য প্ল্যান ছিল। তারা প্রথমে জিজ্ঞাসা করে, কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? তারপর গাড়িতে ধাক্কা দিয়ে চালু করার চেষ্টা করে, কিন্তু গাড়ি নড়েও না। তখন তারা বলে, লাগেজটা নামান। সত্য একা ভারী ব্যাগ নামাতে পারছিল না, তাই পুলিশরাই সাহায্য করে ব্যাগটা নামায়। ব্যাগের ওজন দেখে এক পুলিশ মজা করে বলে, এই ব্যাগে এত ভারী কি আছে, লাশ নিয়ে যাচ্ছেন নাকি? এটা শুনে সত্য ভয় পেয়ে যায়, তবে জোর করে হেসে কথাটা উড়িয়ে দেয়। পরে ধাক্কা দিতে দিতে গাড়ি চালু হয়ে যায়। তখন পুলিশ সাহায্যের বদলে টাকার দাবি করে। সত্যের কাছে যা ছিল মাত্র 300 টাকা, সেটাই তাদের দিয়ে দেয়। এরপর কবিতা গাড়ি চালাতে চালাতে একটা জঙ্গলে পৌঁছে যায়। সেখানে সে সত্যকে বলে গর্ত খুঁড়তে, কিন্তু সত্য বিরক্ত হয়ে বলে, আমার তো আগেই কোমরে ব্যথা করছে, তুমি খুঁড়ে ফেলো না। তখন কবিতা রেগে যায়, সে বলে, এতক্ষণ আমি গাড়ি চালিয়ে এনেছি, এখন আবার গর্তও আমি খুঁড়বো? কিছু তো করো। এরপর দুজনের মধ্যে আবার শুরু হয় তর্ক, তুমি করো, না তুমি করো। শেষ পর্যন্ত সত্যকেই গর্ত খুঁড়ে ট্রলি ব্যাগটা সেখানে পুঁতে ফেলতে হয়। অন্যদিকে আমরা দেখি রানা আর মিনিস্টার পার্থ মিলে ইন্সপেক্টর বাক্সিকে জেরা করছিল যে দ্বিতীয় ব্যাগটা কোথায় গেল। তখন বাক্সি বলে, আমি সত্যিই জানি না, আগে যখন জাম্বো অন্য কাউকে কাজ দিত তখন আমাকে জানাতো, কিন্তু এবার কিছুই বলেনি। তবে আসল সত্য এটা ছিল না, কারণ তাদের কাছ থেকে বের হওয়ার পরই বাক্সি সায়ানকে মেসেজ পাঠায়, ভাই আমরা তো ঠিক করেছিলাম টাকা দুজনে ভাগ করে রাখবো, তাহলে তুমি হঠাৎ উধাও হয়ে গেলে কেন? এখানে রানা আর পার্থ আমার পিছনে পড়ে আছে, প্লিজ ফোনটা ধরো। সে বারবার ফোন করে, কিন্তু সায়ান তো তখন ফোন সহ মাটির নিচে কবর হয়ে গেছে, তাই তার ফোন ধরার আর কোনো উপায় ছিল না। এদিকে সত্য আর কবিতা বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় ফিরে তারা সরাসরি ঘুমিয়ে পড়ে, কারণ তারা ভীষণ ক্লান্ত ছিল। পরের দিন রানা মিনিস্টার পার্থকে বলে, এই পুলিশদের বিশ্বাস নেই, আমার তো মনে হচ্ছে ইন্সপেক্টর বাক্সিরই হাত আছে টাকা গায়েব হওয়ার পেছনে। আমি বলি আমাদের কন্ট্রাক্ট কিলার লাল আর নীলকে বাক্সির পেছনে লাগিয়ে দিই। এরপর আমরা লাল আর নীলকে দেখি। নাম যেমন অদ্ভুত, মানুষ দুটোও তেমন ভয়ঙ্কর।
তারা ছিল নিষ্ঠুর কন্ট্রাক্ট কিলার। এক ধনী লোকের ফার্ম হাউসে গিয়ে তারা তাকে নির্মমভাবে হত্যা করে। লোকটা নিজের স্ত্রীকে ঠকিয়ে প্রেমিকার সঙ্গে আনন্দ করছিল। প্রেমিকা চলে যেতে লাল আর নীল তাকে মেরে ফেলে। এরপর তারা লাশ কেটে টুকরো টুকরো করে সরানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মিনিস্টার পার্থ তাদের ফোন করে ডেকে পাঠায়। তাদের টাকা দিয়ে সে বলে, আমাদের 10 কোটি টাকা হারিয়ে গেছে, আর আমার মনে হচ্ছে ইন্সপেক্টর বাক্সি কিছু লুকাচ্ছে। তোমরা শুধু ওকে সারাদিন ফলো করো, ও কি লুকাচ্ছে সেটা বের করো, তারপর আমি বলবো কি করতে হবে। এরপর আমরা দেখি ইন্সপেক্টর বাক্সি সায়ানের ফোনের লোকেশন ট্র্যাক করতে করতে সেই কবরের জায়গায় পৌঁছে যায়, আর সেখানে পৌঁছে সে বাধ্য হয়ে নিজের টিমকে পুরো ব্যাপারটা জানায়। ইন্সপেক্টর অভি আর কয়েকজন পুলিশ মিলে সেই জায়গাটা খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর তারা লাল ট্রলি ব্যাগের ভেতর সায়ানের লাশ খুঁজে পায়। ততক্ষণে লাশে পোকামাকড়ও ধরতে শুরু করেছে। এরপর রাতে আবার আমরা দেখি ইন্সপেক্টর বাক্সি সেই বারে যায় যেখানে সায়ানের সঙ্গে সত্যর দেখা হয়েছিল। সেখানে খোঁজ খবর নিতে নিতে শেষ পর্যন্ত সে সত্যদের বাসায় পৌঁছে যায়, কিন্তু তখন সত্য আর কবিতা কেউই বাসায় ছিল না। তাই বাক্সি সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে, কিন্তু এখানেই পরিস্থিতি উল্টে যায়। কারণ বাক্সিকে অনুসরণ করতে করতে লাল আর নীলও সেখানে পৌঁছে গিয়েছিল। তারা একটু সাইকো টাইপে ছিল, তাই কয়েকদিন ধরে নজরদারি করার বদলে সরাসরি বাক্সির মুখোমুখি হয়ে যায়। কিন্তু বাক্সিও সহজে ভয় পাওয়ার মানুষ না। সে পুলিশের ইউনিফর্মের দাপট দেখাতে শুরু করে, আর তাতেই লাল এবং নীলের মাথা গরম হয়ে যায়। তারা রাগের মাথায় বাক্সিকে মেরে ফেলে। এরপর সত্য আর কবিতা বাসায় ফিরে নিজেদের ঘরের ভেতর এক পুলিশ অফিসারের লাশ পড়ে থাকতে দেখে একেবারে স্তব্ধ হয়ে যায়। তারা বুঝে যায় এই সব কিছুর পেছনে ওই টাকারই হাত আছে। এখন তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর। আগে শুধু সায়ান মারা গিয়েছিল, আর এখন একজন পুলিশ অফিসারও তাদের ঘরে খুন হয়েছে। এর সঙ্গে আবার কোটি কোটি টাকার ব্যাপারও জড়িত। তাই পুলিশের কাছে গিয়ে সাহায্য চাওয়ার পথ পুরোপুরি বন্ধ। তারা বুঝে যায় এখন আর কেউ তাদের বাঁচাতে পারবে না। কিন্তু সমস্যা হলো এবার তাদের কাছে কোনো ট্রলি ব্যাগও নেই যাতে লাশ ভরে সরানো যায়। তাই তারা নতুন উপায় ভাবতে থাকে। অনেক চিন্তার পর সত্য একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ডার্ক ওয়েবে ভিডিও দেখতে শুরু করে কিভাবে লাশ কাটা হয়। ভিডিওতে দেখানো হচ্ছিল কোনোভাবে শরীরের অঙ্গ আলাদা করলে লাশ সহজে গায়েব করা যায়। ভিডিও দেখে সত্য অনেক আত্মবিশ্বাস নিয়ে মাংস কাটার বড় ছুরি দিয়ে ইন্সপেক্টর বাক্সির হাত কাটতে শুরু করে, কিন্তু রক্ত ছিটকে তার মুখে পড়তে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন কবিতা তার মুখে পানি ছিটিয়ে অনেক কষ্টে জ্ঞান ফেরায়। এরপর আবার তারা লাশ কাটার কাজ শুরু করে, কিন্তু কাজ করতে করতে একটা মাংসের টুকরো গিয়ে নিচে থাকা সেই বৃদ্ধ দাদুর কাঁধে গিয়ে পড়ে। এবার তো দাদু একেবারে ক্ষেপে যায়। সে রাগে ফুঁসতে ফুঁসতে আবার সত্যদের দরজায় চলে আসে। এসে চিৎকার করে বলতে থাকে, এটা কি মাংস রান্না করার সময়? মাংস খেতে হলে খাও, কিন্তু জানালা দিয়ে বাইরে ফেলছো কেন? ডাস্টবিন নেই নাকি? এত কিছু করার পরও ভাবছো আমি অভিযোগ করব না? এবার আমি নিশ্চিত সোসাইটিতে কমপ্লেন করব। এত বকা খাওয়ার পরও সত্য শান্তভাবে শুধু বলে, সরি আঙ্কেল। তারপর দাদু চলে যেতে আবার কাজে লেগে পড়ে। অন্যদিকে লাল আর নীল মিনিস্টার পার্থ আর রানাকে পুরো ঘটনা জানায়। তারা বলে, আমরা তো শুধু বাক্সিকে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু সে বন্দুক বের করার চেষ্টা করেছিল, তাই বাধ্য হয়ে মেরে ফেলেছি। আর সে সেখানে সায়ান নামের এক লোককে খুঁজতে গিয়েছিল। আপনারা যে লাল ট্রলি ব্যাগ খুঁজতে বলেছিলেন, আমরা পুরো বাড়ি তল্লাশি করেছি, কিন্তু ব্যাগ পাইনি। তখন রানা জিজ্ঞাসা করে, ওই বাড়িটা কার ছিল? তারা বলে, নেম প্লেটে তো লেখা ছিল সত্য গাঙ্গুলি। এরপর রানা আর পার্থ তাদেরকে নতুন দায়িত্ব দেয়, সত্যের উপর নজর রাখতে হবে এবং খুঁজে বের করতে হবে সায়ান আর বাক্সির সঙ্গে তার কি সম্পর্ক। এদিকে ইন্সপেক্টর অভিও বাক্সির পেছনে নিজের লোক লাগিয়ে রেখেছিল। অনেকক্ষণ ধরে বাক্সি ফিরে না আসায় সেই লোক ফোন করে সবকিছু অভিকে জানায়। তখন অভি নিজের ডিনার মাঝপথে রেখে দ্রুত সত্যদের বাসায় পৌঁছে যায়। বাসায় গিয়ে সে সত্য আর কবিতাকে সায়ান, ইন্সপেক্টর বাক্সি, লাল আর নীল সবাই ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি জীবনে কখনো এদের দেখেছো? কিন্তু সত্য আর কবিতা দুজনেই একেবারে অস্বীকার করে। তারা বলে, না, আমরা কাউকে চিনি না। তবে অভির চোখে ঘরের অবস্থা একটু অস্বাভাবিক লাগে। সে জিজ্ঞাসা করে, ঘরের এই অবস্থা কেন? তখন দেখা যায় অভি একটু নেশাগ্রস্ত ছিল। সেই সুযোগে সত্য আর কবিতা খুব সুন্দরভাবে গল্প বানিয়ে তাকে ভুল বুঝিয়ে দেয়। সত্য বলে, আমরা দুজন আমার স্ত্রীর এক বান্ধবী আর তার স্বামীর সঙ্গে ডিনারে গিয়েছিলাম।
তারপর একটু শপিং করেছে। এরপর কবিতা কথা চালিয়ে বলে, বাসায় ফিরে আবার ক্ষুধা লাগে, কিন্তু আমি সাফ বলে দিই এত রাতে আমি রান্না করব না। তাই উনি রান্না করার দায়িত্ব নেয়। তারপর কিচেনের এই অবস্থা করেছে, এই জন্যই আমি ওকে রান্না করতে দিই না। একটু মদ খেলেই ওনার মাথায় রান্নার ভূত চাপে। এটা শুনে ইন্সপেক্টর অভি হেসে বলে, আমারও কিন্তু ড্রিঙ্ক করে রান্না করতে ভালো লাগে। এরপর সত্য আর অভির মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। তার উপর গভীর রাতে কবিতা তাকে চায়ের অফার দিলে অভি আরো সহজ হয়ে যায়। এরপর অভি বলে, একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে না করলে কি আমি আপনার বাসার সব রুম একটু দেখতে পারি? তখন সত্য আর কবিতা খুব স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ অবশ্যই আসুন। তারা একে একে সব ঘর দেখায়, বেডরুম, কিচেন, ওয়াশরুম আর তাদের ছেলের রুম। কবিতা বলে, আমাদের ছেলে এখন বোর্ডিং স্কুলে আছে, কিন্তু ও যেমন পছন্দ করে আমরা এখনো ঘরটা ঠিক সেভাবেই রেখে দিয়েছি। খেলনা, জামা কাপড় সব আগের মতোই আছে। অভি সবকিছু ওপর থেকে দেখে নেয়, তারপর কোনো সন্দেহ না করেই চলে যায়। যাওয়ার সময় শুধু বলে, এত রাতে বিরক্ত করার জন্য সরি। ইন্সপেক্টর অভি যাওয়ার আগে সত্য আর কবিতাকে বলে, এই ছবির লোকগুলোর সম্পর্কে যদি কিছু মনে পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অন্যদিকে আমরা দেখি লক্ষ্মী মিনিস্টার পার্থের বিছানায় বসে তাকে দুবাই ট্রিপের ব্যবস্থা করতে বলছে। তাদের কথাবার্তা শুনে পরিষ্কার বোঝা যায় সিরিয়ালে তাকে সাইড লাইনে ফেলে দেওয়ার পরও সে পার্থের টাকাতেই নিজের বিলাসবহুল জীবন চালিয়ে যাচ্ছে। একভাবে বলতে গেলে তাদের সম্পর্কটা ছিল স্বার্থের উপর দাঁড়িয়ে। পার্থ লক্ষ্মীর সৌন্দর্য আর যৌবনের সুযোগ নিচ্ছিল, আর লক্ষ্মী পার্থের টাকার জন্য তার সঙ্গে জড়িয়েছিল। এরপর আমরা দেখি সত্য আর কবিতা তাদের ছেলের বড় টেডি বিয়ারটা আবর্জনা স্তূপে ফেলে দিয়ে আসে। কিন্তু দুপুরের মধ্যেই সব কিছু বদলে যায়, কারণ সেই টেডি বিয়ারের ভেতর থেকে মানুষের মাংসের টুকরো পাওয়া যায়। যখন ইন্সপেক্টর অভি টেডি বিয়ারটা দেখে তখন তার হঠাৎ মনে পড়ে, আরে এটা তো সেই গত রাতে গাঙ্গুলি পরিবারের বাসায় দেখেছিল। সঙ্গে সঙ্গে সে সত্যদের বাড়িতে চলে যায় এবং জিজ্ঞাসা করে, আপনাদের ছেলের ঘরে একটা বড় টেডি বিয়ার ছিল না, সেটা কোথায়? এবার সত্য আর কবিতার কাছে কোনো উত্তর থাকে না। তখন অভি শান্ত গলায় বলে, দেখো আমি বুঝে গেছি ইন্সপেক্টর বাক্সির মৃত্যুর ব্যাপারে তোমরা কিছু না কিছু জানো, আর এটাও বুঝতে পারছি তোমরা পুরোপুরি খারাপ মানুষ না। তোমরা যা জানো আমাকে খুলে বলো, আমি কথা দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না, শুধু আসল অপরাধীর শাস্তি হবে। সে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সত্য আর কবিতা কোনো কথাই স্বীকার করে না। তারা শুধু বলে, আমরা কিছু জানি না। এতে অভি একটু রেগে যায়। সে হুঁশিয়ারি দিয়ে বলে, তোমরা যদি নিজে থেকে না বলো আর আমি যদি প্রমাণ জোগাড় করে তোমাদের দোষী প্রমাণ করি তাহলে কিন্তু কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। তবু তারা নিজেদের নির্দোষ দাবি করে। এরপর অভি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিনিস্টার পার্থ লাল আর নীলকে ডেকে নিজের জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে, আমি আর রানা একসাথেই বড় হয়েছে, আমাদের পাশে কেউ ছিল না। পরে আমরা দুজনেই ভুল পথে টাকা কামানো শুরু করি, তবে রানা পুরোপুরি অন্ধকার পথে চলে যায়। আমি কিছু টাকা কামিয়ে নিজের পথ বদলে ফেলি, রাজনীতিতে যোগ দিই। এখন শুধু ড্রাগ চোরাচালান নয়, আরও অনেকভাবে টাকা আয় করতে পারি। কিন্তু এই জিনিসটাই রানার সহ্য হচ্ছে না, তাই এখন থেকে যা হবে সেটা রানা যেন না জানতে পারে। এরপর পার্থ লাল আর নীলকে নির্দেশ দেয়, গাঙ্গুলি পরিবারকে একটু ভয় দেখিয়ে বের করো 10 কোটি টাকা কোথায় আছে। তারপর 2 কন্ট্রাক্ট কিলার সত্যদের বাসায় পৌঁছে যায়। তখন সত্য আর কবিতা আগেই ভয়ে অস্থির ছিল। লাল আর নীল বন্দুক তাক করে তাদেরকে টাকা দিতে বলে। মৃত্যুকে একেবারে সামনে দেখে কবিতা যেন পাথর হয়ে যায়, আর সত্য ছেলের ঘর থেকে টাকা ভর্তি ট্রাঙ্ক এনে তাদের হাতে তুলে দেয়। সে কাপা গলায় বলে, এই টাকা নিয়ে যান, শুধু আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু তারা রাজি হয় না। বন্দুকের মুখে সত্য আর কবিতাকে গাড়িতে তুলে মিনিস্টার পার্থের কাছে নিয়ে যেতে থাকে। কিন্তু এই পুরো ঘটনা দেখে ফেলে লক্ষ্মী, আর কোনো সাক্ষী বাঁচিয়ে রাখতে না চেয়ে তারা তাকে গুলি করে মেরে ফেলে। এরপর আমরা দেখি একটা ফ্যাক্টরিতে সত্য আর কবিতার হাত বেঁধে রাখা হয়েছে। মিনিস্টার পার্থ রাগে চিৎকার করে জিজ্ঞাসা করছে, তোদের মতো সাধারণ মানুষের সাহস হলো কিভাবে আমার টাকায় হাত দেওয়ার? তখন সত্য রেগে বলে, আপনাকে দেখে তো মনে হয় না আপনি এসব নোংরা কাজে জড়িত। আমরা বিশ্বাস করে আপনাকে ভোট দিয়েছিলাম, আপনি সমাজসেবা বাদ দিয়ে ড্রাগের ব্যবসা করছেন। এই কথা শুনে পার্থ ভীষণ রেগে যায়। সে লাল আর নীলকে বলে সত্যর মুখ বন্ধ করতে, এমনকি সত্য একটা জোরেও চড় খায়। ঠিক তখনই সেখানে শিবানীকে নিয়ে রানা হাজির হয়। সে বলে, আমাকে ছাড়া এই ক্লাইম্যাক্স কিভাবে হবে? এরপর রানা আর পার্থ নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে। রানা চিৎকার করে বলে, তুই কিভাবে আমার মাল একা খেয়ে ফেলতে পারিস রে মিনিস্টার?
এদিকে সত্যের হাতে একটা ধারালো ব্লেড এসে যায়। সে লুকিয়ে লুকিয়ে নিজের হাতের দড়ি কাটতে শুরু করে। আর ওদিকে সবাই নিজেদের ঝগড়ায় এত ব্যস্ত ছিল যে কেউ সত্যের দিকে খেয়ালই করেনি। পার্থ লালকে বলে রানাকে মারতে, আর রানা নীলকে বলে পার্থকে শেষ করতে। ঠিক তখনই সেখানে ইন্সপেক্টর অভি এসে হাজির হয়। সে সবাইকে বন্দুক তাক করে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু তারা উল্টো তাকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করে। তবে অভি ছিল সৎ মানুষ, টাকার লোভ তার ছিল না। সে সবাইকে শেষবারের মতো সুযোগ দেয়, কিন্তু কেউ কথা না শুনলে অভি প্রথমে মিনিস্টার পার্থকে গুলি করে মারে। তারপর মুহূর্তের মধ্যে চারদিকে গুলির লড়াই শুরু হয়ে যায়। রানা সঙ্গে সঙ্গে অভিকে গুলি করে, এরপর লাল রানাকে মেরে ফেলে, নীল শিবানীকে গুলি করে, আর তারপর লাল নীলকেও মেরে দেয়। শেষে লাল সত্য আর কবিতাকে মারতে যায়, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে থাকা ইন্সপেক্টর অভি শেষ শক্তি দিয়ে লালকে গুলি করে মেরে ফেলে। অর্থাৎ সত্য আর কবিতার যাদের থেকে সবচেয়ে বেশি ভয় ছিল, তারা সবাই নিজেদের লোভ আর শত্রুতার কারণে একে অপরকে শেষ করে দেয়। আর সেই কারণে শেষ পর্যন্ত সত্য আর কবিতা বেঁচে যায়। এরপর সত্য আর কবিতা নিজের প্রাণ বাঁচাতে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এমনকি টাকা ভর্তি ট্রাঙ্কটাও সেখানে ফেলে রেখে আসে, কারণ তারা বুঝে গিয়েছিল এই টাকা এত সহজে কারো ভাগ্যে জোটার নয়। এই টাকার সঙ্গে শুধু বিপদ আর মৃত্যু জড়িয়ে আছে। কয়েকদিন পর আমরা দেখি সত্য এক প্রডিউসারের অফিসে বসে পুরো ঘটনাটা গল্পের মতো করে বলছে। সে জানায় এই গল্পটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং সে এটা নিয়ে একটা ওয়েব সিরিজ বানাতে চায়। প্রডিউসার গল্প শুনে বেশ ইন্টারেস্টেড হয়। সে বলে, গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং, আপনি পুরো গল্পটা বিস্তারিত লিখতে শুরু করুন, আমার টিম আপনার সঙ্গে যোগাযোগ রাখবে। এরপর আমরা দেখি সত্য আর কবিতা তাদের পুরনো বাসা ছেড়ে দিচ্ছে। তারা সব জিনিসপত্র গুছিয়ে অন্য এক শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা আর সেই জায়গায় থাকতে চাইছিল না যেখানে এত ভয়ঙ্কর স্মৃতি জড়িয়ে আছে। অন্যদিকে পুলিশ সেই ফ্যাক্টরিতে পৌঁছে পুরো ঘটনাকে গ্যাং ওয়ার বলে ধরে নেয় এবং কেসটা ক্লোজ করে দেয়। কিন্তু যখন তারা ট্রাঙ্ক খুলে দেখে ভেতরে শুধু বাচ্চাদের কাপড় চোপড়, তখন পুলিশ কিছুই বুঝতে পারে না। তারা অবাক হয়ে ভাবে, খুনের জায়গায় বাচ্চাদের কাপড় ভর্তি ট্রাঙ্ক এলো কোথা থেকে। ঠিক তখনই আমরা দেখি সত্য আর কবিতা গাড়ি করে নতুন শহরের দিকে যাচ্ছে, আর তাদের লাগেজের মধ্যে ঠিক একই রকম আরেকটা ট্রাঙ্ক দেখা যায়। তখনই আসল রহস্যটা পরিষ্কার হয়। সত্য ভুল করে লাল আর নীলকে টাকা ভর্তি ট্রাঙ্ক না দিয়ে অন্য ট্রাঙ্কটা দিয়েছিল। অর্থাৎ যেই 10 কোটির জন্য এত খুনাখুনি আর রক্তপাত হলো, সেই পুরো টাকাই শেষ পর্যন্ত সত্য আর কবিতার কাছেই থেকে যায়। শুধু তাই নয়, সত্য তার গল্পের কপিরাইট বিক্রি করেও অনেক টাকা পেতে চলেছে। মানে শেষ পর্যন্ত দুজনেই ধনী হয়ে যায়। আর এই টুইস্টের মধ্য দিয়েই এই সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।